হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। তো আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে রিঙ্কু দেবীকে নিয়ে। তো আজকে আমি আমার এই ভিডিওতে রিঙ্কু দেবীকে নিয়ে বেশ কিছু কথা বলবো। কালকে আমি একটা ভিডিও দেখলাম, সেটা একজন রিপোর্টার দাদা করেছেন। ওনার ভিডিও আমি আগেও দেখেছি, আপনারাও হয়তো দেখেছেন কালকের ভিডিওটা। তো কালকের ভিডিওতে ওনার চ্যানেলে আর কি, মানে ওনার ভিডিওতেই আমি যদি ধরি, রিঙ্কু দেবীর একটা ফোন কল আমরা শুনি। তো অনেকেই বলছেন যে না না, এটা রিঙ্কু দেবী নয় বা রিঙ্কু দেবী নয়, কিন্তু না, আমি বলছি ওটা রিঙ্কু দেবীই ছিলেন। কারণ রিঙ্কু দেবীর যেরকম ভয়েসটা পুরোপুরি সেরকম, এবং যে ভিডিওতে যে ওয়ে অফ টকিংটা ছিল সেটাও কিন্তু পুরো রিঙ্কু দেবীরই মতো। তো ওটা অবশ্যই রিঙ্কু দেবী ছিলেন। এবং কালকে রিঙ্কু দেবী কিন্তু ওই দাদার ভিডিওতে তার মনের বেশ কিছু কথা বলেছেন। এবার সেই কথাগুলোর মধ্যে কতটা সত্যতা আছে বা কথাগুলো তিনি কতটা ঠিক বলেছেন বা ভুল বলেছেন, সেই সংক্রান্ত নেই আমার আজকের ভিডিও। তো আমরা সকলে জানি যে এখন এই মুহূর্তে রিঙ্কু দেবীর হাজবেন্ডের একটা খুবই নোংরা ভিডিও যেটা ভাইরাল হয়েছে, এবং সেটা কে ভাইরাল করেছে সেটা অবশ্যই তদন্ত এখন সাপেক্ষ, সেটা তদন্তে আছে। তো সেই বিষয়ে এই ভিডিওটা নয়। মোটামুটি এই পরিস্থিতিতে রিঙ্কু দেবীকে ওই ফোনটি করা হয়, এবং সেখানে তিনি বলেন যে রিঙ্কু দেবীর বিয়ের পর থেকে রিঙ্কু দেবীকে নিয়ে বিভিন্নভাবে ট্রোল করা হচ্ছে, এবং তার ছেলের মৃত্যুর পর এটা বলা হচ্ছে যে তার ছেলের মৃত্যু শুধুমাত্র রিঙ্কু দেবীর জন্যই হয়েছে, এবং এমনকি তিনি নাকি ডিপ্রেশনে চলে গেছেন রিঙ্কু দেবী, এটা তার বক্তব্য। এবং আরেকটা কথা তিনি একদম বলেছেন, সেটা হচ্ছে রিঙ্কু দেবীর বিয়ের পর রিঙ্কু দেবীকে নিয়ে যে ট্রোলটা হয়, সেই ট্রোলটার জন্য নাকি তার ছেলে ডিপ্রেশনে চলে যায়, এবং তারপরেই নাকি এরকম তার শরীরের অবনতি হয়। মানে তিনি যেটা বলতে চাইছেন যে তার মৃত্যুর একটা কারণ ডিপ্রেশন, ঠিক আছে, এটা তার কথা থেকে কিন্তু এসেছে। তো এবারে কথা হচ্ছে, এই যে কথাগুলো তিনি বলেছেন, এছাড়াও তিনি আরও অনেক কথাই বলেছেন যে এরকমভাবে যদি চলতে থাকে তাহলে রিঙ্কু দেবীও, আমি বলছি না আর, কারণ রিঙ্কু দেবীও প্রচণ্ড ডিপ্রেশন হয়ে গেছে তারও, এবং তিনিও ক্রমশ মানে তার ওই ফোন কলটা থেকে যেটা শোনা যায় মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন, এরকম তিনি কিছু কথা বলেছেন। এবং রিঙ্কু দেবী বলছেন যে আমি কি খুব অন্যায় করেছি এরকম একজন পলিটিশিয়ানকে বিয়ে করে? আমি আমার 15 বছরের বড় একজনকে বিয়ে করেছি, এবং বিয়ের পর থেকে আমাকে বিভিন্নভাবে ট্রোল হতে হচ্ছে। রিঙ্কু দেবীর কথা অনুযায়ী বিভিন্নভাবে ট্রোল হতে হচ্ছে। মেন কথা ছিল ওনার কিন্তু এটাই যে ওনাকে বিভিন্নভাবে কিন্তু ট্রোল হতে হচ্ছে। তো এবারে আমি কিছু কথা বলি, সেটা হচ্ছে যে এই যে রিঙ্কু দেবীকে ট্রোল হতে হচ্ছে, এই যে জিনিসটা, এটার সব থেকে প্রথমে যদি আমরা একটা জিনিস দেখি, এবং আমি একটা জিনিস আপনাদের বলবো আজকে, সেটা হচ্ছে রিঙ্কু দেবী যখন সদ্য বিয়ে হয় তখন একটা ইন্টারভিউ না ভীষণভাবে প্রকাশ পায়, এবং সেই ইন্টারভিউটা কিন্তু একজন দিদি গিয়ে করেছিলেন, এবং সেখানে কিন্তু রিঙ্কু দেবী ছিলেন এবং তার হাজবেন্ডও ছিল। তো সেখানে যে কথাগুলি বলা হয়, এবং সেই যে ইন্টারভিউটা হয়েছিল সেটা কিন্তু অবশ্যই তার হাজবেন্ডের জন্যই হয়েছিল, কারণ তার হাজবেন্ড একজন আমরা জানি বিখ্যাত পলিটিশিয়ান। এবং সেখানে একটা কথা কিন্তু ভীষণভাবে মানে জিজ্ঞেস করা হয় তার, এবং ওঠেও মোটামুটি, যে এই যে রিঙ্কু দেবীকেই জিজ্ঞেস করা হয় যে এই যে এত মানে একদম হঠাৎ করে মিডিয়ার হাওয়া চলে এসেছে, তো এটি কারণ ওনার হাজব্যান্ড তো অলরেডি ভীষণভাবে পরিচিত একজন মুখ, তার ইন্টারভিউ সবাই নেবে, তাকে ঘিরে আলোচনা থাকবে, পর্যালোচনা থাকবে, কিন্তু রিঙ্কু দেবী তো হঠাৎ করে লাইমলাইটে এসেছেন, তো এই বিষয়টাকে তিনি কিভাবে দেখছেন? তখন রিঙ্কু দেবী বলেন যে হ্যাঁ, আমি তো ভীষণ মুশকিলে পড়েছি, কারণ যেখানে যাচ্ছি ক্যামেরা চলে যাচ্ছে, এ চলে যাচ্ছে। তো এই জিনিসটা নিয়ে নাকি যখন যখন রিঙ্কু দেবীর সঙ্গে ওনার হাজব্যান্ডের বিয়ে ঠিক হয়, তখন কিন্তু যখন জানা যায়, যখন মিডিয়াতে নামটা আসে, দেখুন এর আগে কিন্তু আমরা কেউ রিঙ্কু দেবীকে চিনতাম না, এটা হচ্ছে পরিষ্কার কথা। যখন মিডিয়াতে নামটা আসে, এবং তখন কিন্তু তিনি, যখন রিঙ্কু দেবীকে অনেক রিপোর্টাররা ফোন করেন, তো তখন কিন্তু রিঙ্কু দেবী তার হাজব্যান্ডের সঙ্গে ফোনে কথা বলেন। তো এবং তখন কিন্তু তিনি একটা কথা বলেছিলেন, এবং সেটা আমারও মনে হয় তিনি কথাটা একদম সঠিক বলেছিলেন, যে যত তুমি মিডিয়াকে হাওয়া দেবে তত কিন্তু এরা তোমার মাথায় উঠে বসবে, ঠিক আছে, যত তুমি এন্টারটেন করবে তত কিন্তু এই জিনিসটা মানে তোমাকে এই জিনিসটার মধ্যে আরও বেশি ইন্টারভিউ নিতে চাইবে, সমস্ত কিছু। এবং আমরা দেখি রিঙ্কু দেবী যেদিন বিয়ে হয়েছিল রিঙ্কু দেবী আর তার হাজব্যান্ডের, সেদিন কিন্তু রিঙ্কু দেবীর কে মানে মোটামুটি পার্লারে যাচ্ছেন, সেখানে মিডিয়া পৌঁছে যাচ্ছে, উনি বাড়িতে যাচ্ছেন থাকছেন, সেখানে মিডিয়া পৌঁছে যাচ্ছে, সর্বত্র কিন্তু মিডিয়ার একটা
গেছিল, কারণ তিনি কিন্তু এটা অস্বীকার করা যাবে না যে তিনি কিন্তু ইন্টারভিউ দিতে ভালোবাসেন, ঠিক আছে, এটা কিন্তু কোনোভাবে হবে না। আমরা নর্মালি দেখুন, আমি কোনো রকম দলমত নির্বিশেষে সবার ক্ষেত্রে বলছি, আমরা কিন্তু যারা পলিটিশিয়ান রয়েছেন, মোটামুটি আমরা বেঙ্গলেরই যদি ধরি, যারা নন পলিটিশিয়ান রয়েছেন তাদের কিন্তু আমরা প্রত্যেককে কিন্তু সেভাবে চিনি হয়তো, কিন্তু তাদের ওয়াইফদের আমরা চিনলেও কিন্তু সেভাবে সর্বসমক্ষে তাদের কোনো অ্যাক্টিভিটি বা তারা খুব কম দেখবেন তারা লাইমলাইটে আসে, এবং তাদেরকে আমরা হয়তো যখন কোনো রিপোর্টার বন্ধু যখন তার বাড়িতে গিয়ে কোনো ইন্টারভিউ নেন তখন হয়তো আমরা তার সহধর্মিণীকে দেখি বা তার সম্পর্কে জানতে পারি। আদারওয়াইজ কিন্তু আমরা মিডিয়াতে মোটামুটি রোজকার, আমি যদি রিঙ্কু দেবীর হাজব্যান্ডেরই যদি আমি সমকক্ষ যারা রয়েছেন তাদের দেখি, তাদের কিন্তু আমরা সেভাবে কিন্তু তাদের উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাই না। কিন্তু রিঙ্কু দেবীর বিয়ের পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে রিঙ্কু দেবী কিন্তু মিডিয়াকে তিনি ইন্টারভিউ দিয়েছেন, যখনই তিনি তার হাজব্যান্ডের সঙ্গে কোথাও গেছেন, যখনই তাকে জিজ্ঞেস করা হয়েছে, হয়তো তার হাজব্যান্ড অনেক ক্ষেত্রে এড়িয়ে গেছেন ক্যামেরা, কিন্তু উনি কিন্তু ক্যামেরা এড়াননি, উনি কিন্তু প্রপার ওয়েতে ইন্টারভিউ দিয়েছেন। তো এটাও তো একটা কারণ যে যখন মানুষ এই জিনিসগুলো নিয়ে তখনই আলোচনা করবে বা মানুষজন, এই যে রিপোর্টাররা এই জিনিসগুলো দিয়ে ধরুন খবর করছেন, এটাও তো একটা কারণ, মানুষ যেটা শুনতে চাইছে বা মানুষ যেটা জানতে চাইছে সেইটা নিয়ে আলোচনা হচ্ছে, এটা একটা বিষয়। আর রিঙ্কু দেবী তার থেকে 15 বছরের বড় কাউকে বিয়ে করে তিনি কোনো অন্যায় করেননি, কিন্তু এই ধরনের জিনিস আমাদের সমাজে কোনো পলিটিশিয়ানদের ক্ষেত্রে ঘটেছে, তো সেইটা কিন্তু খুব হচ্ছে একটা বলা যেতে পারে যে মানে খুব সাধারণ বিষয় নয়, এটা খুব সাধারণ বিষয় নয়। স্পেশালি আমরা তো কোনোদিন ভাবতেই পারিনি যে দিলীপ মানে রিঙ্কু দেবীর হাজব্যান্ড কিন্তু কোনোদিন বিয়ে করবেন, ঠিক আছে। তো যাই হোক, এখন যে কোনো কারণেই হোক বিয়েটা ঘটেছে, এবং সেইটাতে কাউকে ট্রোল করা এটা তো কোনোভাবেই কাম্য নয়। এবারে আসি যে রিঙ্কু দেবীর ছেলের মৃত্যু নিয়ে কিছু কথা। উনি যখন ওনার ছেলে চলে গেলেন, মানে মৃত্যু হলো যখন ওনার ছেলের, বোধহয় বিয়ে 25 দিনের মাথায় হয়েছিল, এবং তিনি ছেলের মৃত্যুর দিনও কিন্তু তিনি একটি ইন্টারভিউ দিয়েছেন, এবং সে মানে ইন্টারভিউ দিয়েছেন মানে কি, মানে গাড়িতে যখন তিনি বসেছিলেন, যখন তাকে মিডিয়ার লোকজন জিজ্ঞেস করে, তো তখন কিন্তু তিনি বলেন যে হ্যাঁ ছেলে ডিপ্রেশনে ছিল, এবং ছেলে 2 বছর ধরে নার্ভের ওষুধ খাচ্ছিল, ছেলে খুব একা হয়ে গেছিল বিয়ের পর, বলছিল মা আমি তোমার সঙ্গে থাকবো, এই কথাগুলো কিন্তু রিঙ্কু দেবী বলেছেন, এবং এগুলো কিন্তু মিডিয়াতে এখনো অবধি আছে, মা আমি তোমার সঙ্গে থাকবো, বা উনি রিঙ্কু দেবী এই যে কথাগুলো রিঙ্কু দেবী বলেছিলেন, মানে তখন প্রচুর কথা যেগুলো ওই মুহূর্তে মনে হয় ওনার বলাটা উচিত হয়নি। দেখুন, একটা জিনিস তো মানতে হবে, যখন মিডিয়া রয়েছে বা সমস্ত কিছু, সেখানে একটু বলার আগে অবশ্যই ভেবে কথা বলতে হবে। সেখানে কিন্তু তিনি হয়তো ইন্টারভিউটা যে দিয়েছেন তিনি খুব নর্মালভাবে কিছু কথা বলেছেন, কিন্তু সেই কথাগুলোই যে মানুষের কাছে কিভাবে পৌঁছবে সেটাও কিন্তু তাকে অবশ্যই ভাবতে হবে। যেমন তিনি ওখানে বলেছিলেন ইন্টারভিউতে, তখন হয়তো ওনার মাথার ঠিক থাকার কথাও নয়, কিন্তু সেই জন্য ওনার কিন্তু সেই মুহূর্তে মিডিয়ার সাথে কথা বলা কিন্তু কোনোভাবেই উচিত হয়নি। এটাতে আরও একটা জিনিস, তিনি কিন্তু মিডিয়ার সঙ্গে যে কথাটা বলেছিলেন, আরও একটা জিনিস আমার যেটা মনে হয় তিনি এটাও বলেছেন তখন, যে আমি কিন্তু পরিষ্কার করছি আমার ছেলে কোনো আত্মহত্যা করেনি, এটা তিনি বলেছিলেন, সেটার জন্যই তিনি বেশ কিছু কথা মিডিয়ার সঙ্গে বলেছিলেন। সেই সময় রিঙ্কু দেবী এই যে কথাগুলি বলেছিলেন তার মধ্যে প্রথম তো ছিল যে ছেলে 2 বছর ধরে নার্ভের মেডিসিন খাচ্ছে, ছেলে অসুস্থ ছিল 2 বছর ধরেই। এছাড়াও তিনি বলেছিলেন যে ছেলে বেশ কিছুদিন ধরে তাকে ফোন করছিল যে মা আমি তোমার সঙ্গে থাকবো, তো তখন যখন রিঙ্কু দেবী বলেছিলেন হ্যাঁ তোকে আমি এনে রাখবো, তখন ছেলে বলেছিল যে তুমি তো এখন ঘর করবে তারপর আমাকে এনে রাখবে। তারপরে রিঙ্কু দেবী এটাও বলেছিলেন যে ছেলেটি যেখানে ছিল তার অবশ্যই হয়তো রান্নার লোক বা কুক কেউ ছিলেন, তো তিনি আসছিলেন যখন ছেলেটি হয়তো ঘুমোচ্ছিল বা অফিসে চলে যাচ্ছিল, বেল বাজিয়ে ফিরে চলে যাচ্ছে, তারা তো দেখুন এখন এতটা তো তারা হবে না, আসছে তাদের অন্য জায়গায় কাজ করতে, তো স্বাভাবিক বেল বাজিয়ে দেখে তারপরে হয়তো চলে যাচ্ছেন। এবং সমস্ত কিছু কিন্তু ব্যাপারগুলো যে ঘটেছে এগুলো একদিনে তো ঘটেনি, এগুলো ছেলের মানে মায়ের বিয়ের পর থেকেই কিন্তু ছেলের মধ্যেই পরিবর্তনটা দেখা গেছিলো। এই কথাগুলো কিন্তু খুব পার্সোনাল কথা, কিন্তু রিঙ্কু দেবী সেই মোমেন্টে এইগুলোকে পুরো ক্যামেরার সামনে ডিসক্লোজ করেছেন, যেটা কোনো প্রয়োজন ছিল না, যদিও এটাও এর সঙ্গে বলা দরকার, তখন হয়তো কোনো মায়েরই মাথার ঠিক থাকে না। তো এই যে কথাগুলো রিঙ্কু দেবী বলেছেন, খুব সাধারণভাবে উনি কথাগুলো বলেছেন, কিন্তু এই কথাগুলো নিয়েই কিন্তু অন্যভাবে প্রচার হয়েছে। তখন যখন এই বিয়েটা হয় রিঙ্কু দেবী এবং এই দিলীপ বাবুর, তখন কিন্তু খুব স্বাভাবিকভাবে এই বিয়েটাকে অনেক মানুষ মেনে নিয়েছিলেন, অনেক মানুষ মেনে নেননি, ঠিক আছে, কিন্তু সেখানে তারপরও মানুষজন একটা বলেছিলেন হ্যাঁ এই বয়সে এসে একজন জীবন সঙ্গিনী পাওয়া, সত্যিই তো জিনিসটা তাই। আজকে এনারা দুজন
কোনো অন্যায় তো করেননি, জাস্ট বিয়ে করেছেন বাকি জীবনটা কাটানোর জন্য। এটা তো আমরা সবাই জানি। জীবনের শেষ সময়ে এসে রিঙ্কু দেবীও সারা জীবন তিনি তার ছেলেকে মানুষ করেছেন। দেখুন, একটা তো মানতেই হবে, একটা ছেলেকে একা হাজব্যান্ডের থেকে আলাদা হয়ে মানুষ করা মানে একা মায়ের যে স্ট্রাগল, এবং তিনি সেটা করেছেন, সেটাতে কিন্তু তিনি কোনো রকম কার্পণ্য করেননি। তিনি তার পুরো ডিউটি কিন্তু পুরো একদম সম্পূর্ণরূপে করেছেন। এবং রিঙ্কু দেবীর নিশ্চয়ই পথ চলতে চলতে মনে হয়েছে কোনো সময় যে হ্যাঁ, আমার লাইফেও যদি কেউ থাকতো বা কিছু, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, কারণ তিনিও একজন মানুষ। তো সেখানে একটা সময়ের পর গিয়ে তিনি কাউকে খুঁজে পেয়েছেন এবং ছেলে তার কথা অনুযায়ী তিনি ছেলের পারমিশন নিয়েই বিয়ে করেছেন। প্রবলেমটা যেটা হয়ে গেছে, তার ছেলে, দেখুন কোনো ছেলেও কিন্তু মায়ের এই স্ট্রাগলটা অবশ্যই দেখেছে, সেও কিন্তু চেয়েছে যে মা ভালো থাক, মা খুশিতে থাক। হ্যাঁ, হয়তো একটা একাকিত্ব খুব স্বাভাবিকভাবেই এসেছে তারপরে। সেটার আরও একটা কারণ, যেটা রিঙ্কু দেবী তারপরে তার পরবর্তীকালে তার ইন্টারভিউতেও বলেছেন, বা তার রিঙ্কু দেবীর বান্ধবী একটা ইন্টারভিউ, সেখানে ছেলেটি যে তার বান্ধবীর সঙ্গে থাকছিল, দেখুন এটা তো আমরা জানি না, এটা ওদের কথা থেকেই এসেছে, সেই বান্ধবীটি নাকি ছেলেটাকে মাঝে মাঝে ব্ল্যাকমেল করতো বা করতো। তো এখন ব্যাপারটা হচ্ছে, একজন মা তার সন্তানের যেভাবে টেক কেয়ার করতে পারে দুনিয়ার কেউ কখনো করতে পারে না, এটা হচ্ছে মেন কথা। কিন্তু এটাও ঠিক যে রিঙ্কু দেবীর ছেলের যথেষ্ট বয়স ছিল, ওই বয়সের ছেলেরা একা অনেক জায়গায় যায় চাকরি করতে, ফরেনেও থাকে, তো সেক্ষেত্রে মাকে ছেড়ে থাকার তো মানে তার অভ্যেসই হয়ে যাওয়ার কথা। কিন্তু যেহেতু এটা একটা সেলিব্রিটি ম্যারেজ হয়ে গেছে না, এবং মানুষজন প্রচুর জেনে গেছেন, সেহেতু ছেলেটিকেও হয়তো টোন টিটকিরি বা এগুলো হয়তো সহ্য করতে হয়েছে। টোন টিটকিরির থেকেও বড় কথা, এই যে মাকে নিয়ে যে ট্রোলিং হচ্ছে, বিভিন্ন ইন্টারভিউতে বেরোচ্ছে, বা হয়তো পেপারে কোনো কিছু বেরিয়েছে, বা হয়তো এখন তো সোশ্যাল মিডিয়া সব কিছু দেখেছে, তো এইগুলো দেখে ছেলেটি হয়তো কোথাও না কোথাও মনের দিক থেকে একটু হলেও ভেঙে পড়েছিল। কিন্তু তার মৃত্যুটা কি কারণে হয়েছে সেটা কিন্তু যেটা আমাদের সামনে এসেছিল, তার অগ্নাশয়ের অতিরিক্ত রক্তক্ষরণের জন্য বোধহয় কোনো মেডিসিন সে যেটা খেত নার্ভের, বোধহয় সেটার ওভারডোজ হয়ে গেছিল। সেটা হয়তো সে তার কি বলবো অজান্তে হয়তো মেডিসিন খেয়ে ফেলেছিল, বেশি ডোজ খেয়ে ফেলেছিল, এটাও হতে পারে। ঠিকমতো খাওয়া দাওয়া করছিল না, সব থেকে বড় কথা। তো কিছু একটা কারণে এটা ঘটেছে, এবং সেটা কিন্তু অ্যাক্সিডেন্ট। আজকে রিঙ্কু দেবীর ছেলে যদি, ধরুন আমি বলছি, এইভাবে মৃত্যু না হতো, ঈশ্বর না করুক, হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হতো রোডে, তখনও কি তার মাকে দোষারোপ করা হতো? কোনো দিন না, তখনও কিন্তু রিঙ্কু দেবীকে কোনো দোষারোপ করা হতো না যে মা বিয়ে করলো, ছেলের অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সেটা কোনোভাবে নয়। কাজেই আমার যেটা মনে হয়, রিঙ্কু দেবীর সব থেকে আগে যেটা করা উচিত, উনি যে ইন্টারভিউগুলো দেন, সেই ইন্টারভিউটা এখন যখন উনি দেখছেন যে ওনাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এরকম হচ্ছে, এতটা মানে কি বলবো আলোচনা হচ্ছে, সব থেকে বড় কথা, এবং তিনি এই কবে সেদিনও তিনি কিন্তু একটা জায়গায় বোধহয় দিল্লিতে গিয়ে তিনি বলে এসছেন যে হ্যাঁ, আমি যদি কোথাও ভোটে দাঁড়াই, আমি কিন্তু জেতার জন্য দাঁড়াবো। এবং কোনো মানে যখন তাকে নিয়ে এতটা ট্রোলিং হচ্ছে, তখন আমার যেটা মনে হয় একটু মিডিয়াকে এড়িয়ে চলা বেটার, এবং একটু তিনি নিজের মতো যদি থাকেন তাহলে বোধহয় বেটার। মিডিয়াকে এড়িয়ে চলা মানে তিনি লাইফে কি করছেন না করছেন তার খবর যেন মিডিয়া না জানতে পারে, এটাই হচ্ছে আমার বলার উদ্দেশ্য। কারণ আমি যেটা আগেই বললাম, আমরা রিঙ্কু দেবীর হাজব্যান্ডেরও যারা রাজনীতির জগতে যারা তার সমকক্ষ যারা আছেন, আমরা কিন্তু অনেকের ওয়াইফকে সত্যি কথা কোনোদিন দেখিও নি, তাই না? অনেকের স্ত্রীদের কিন্তু আমরা দেখিও নি কোনোদিন, তো তারা কিন্তু কোনোদিন লাইমলাইটে আসেনি, কিন্তু রিঙ্কু দেবী এসেছিলেন যেহেতু, তো সেই জন্য তাকে কিন্তু এই জিনিসটা, ট্রোলটা সহ্য করতে হচ্ছে। এবং তার সঙ্গে আরও কিছু হয়ে গেছে জিনিস, ছেলের মৃত্যু ঘটেছে, এইগুলো ঘটেছে, এগুলোতে সমস্ত কিছু, ছেলের মৃত্যু যখন হয় তখন তার প্রাক্তন স্বামীও লাইমলাইটে আসেন, যদিও তিনি তো ছেলের বাবা, খুব স্বাভাবিক। তো সেই সব মিলেমিশে, এবং তার প্রাক্তন স্বামীরও এই ইন্টারভিউ যে ছেলে এই বিয়েটা নিয়ে খুব খুশি ছিল না, বা ছেলে খুব একা হয়ে গেছিলো, তো এই জিনিসগুলো নিয়ে না সেই জন্য এত আলোচনা হয়েছে, আর কোনো কারণ না। আজকে যদি রিঙ্কু দেবীকে মানুষজন মানে কি বলবো, এত মানুষ যদি না চিনতেন তাহলে কোনো সমস্যাই হতো না। আরেকটা জিনিস আমার যেটা মনে হয়, যখন এনাদের বিয়ে হয়েছিল, সেটা জানি না মিডিয়া কি করে মানে ভেতরে ঢুকে গেছিলো, ঠিক আছে, যেখানে বিয়ের জায়গায় একদম সমস্ত কিছু, কারণ এনারা তো বিয়েটাকে ভীষণভাবে একদম খুব মানে সুরক্ষিত রেখেছিলেন না, যাতে মানুষজন জানতে না পারে ভীষণভাবে, কিন্তু যেখানে বিয়ে হচ্ছে, উনি মালা বদন করছেন বা বিয়ে হচ্ছে, সেই সব কিছু কিন্তু মিডিয়ার সামনে হয়েছে, তো সেই জন্য মানুষজন বলার এত সুযোগ পেয়ে গেছে, এটাই হচ্ছে মেন ব্যাপার। আরেকটা জিনিস বলবো, যেটা উনি বলছেন যে উনি ডিপ্রেশনে চলে যাচ্ছেন, অবশ্যই উনি যদি মনে হয় উনি ডিপ্রেশনে চলে যাচ্ছেন, উনি
ডেফিনেটলি কোনো ডাক্তারের সাহায্য নিতে পারেন, কারণ এটা ভীষণ ইম্পর্টেন্ট তার মনের ওপর যদি কোনো এফেক্ট করছে। তবে আমি একটাই যেটা আমার বক্তব্য, যে ডিপ্রেশন কিন্তু মানে আমরা আজকাল খুব ডিপ্রেশনে চলে যাচ্ছে এই কথাটা বলি, কিন্তু উনি তো ওনার লাইফে যে লড়াইটা লড়েছেন, ছেলেকে একা মানুষ করা তো কম পরিশ্রম বা কম কষ্টের কাজ নয়। সেই কষ্টটাকে তিনি যদি একটু মনে করেন তাহলে হয়তো তার অনেকটা ইজি হবে এই ছোট ছোট জিনিসগুলোকে হ্যান্ডেল করা। কারণ ওনার লাইফে কিন্তু অলরেডি অনেকটা স্ট্রাগল আছে, এবং সেই স্ট্রাগলটা যারা লড়তে পারে তারা কিন্তু সত্যিই মেন্টালি ফিজিক্যালি সব দিক থেকে স্ট্রং। তাদের কাছে এই ছোট ছোট বিষয়, এই যে ভিডিওটি লিক হয়েছে, আর একটা প্রসঙ্গে আসি, ওই ভিডিওতে যদিও যে চরিত্র দুজন আছে সেই চরিত্র দুজন রিঙ্কু দেবী কি তার হাজব্যান্ড সেটা কিন্তু আমরা কেউ জানি না, সেটা সবটাই তদন্ত সাপেক্ষ। যিনি ওই ভিডিওটি করেছেন তিনি হচ্ছেন সব থেকে বড় দোষী। ওই ভিডিওর সত্যতা তো অনেক পরের ব্যাপার, ওরকম একটা ভিডিও পাবলিক হয়েছে কারুর নাম দিয়ে, সেটাই হচ্ছে সব থেকে বড় দোষ। তো সেখানে এই ছোট ছোট জিনিসগুলো তিনি এতটা যদি ভেঙে পড়েন, তাহলে তার এই যে এতকাল তিনি যে লাইফটা কাটিয়েছেন একা এবং যে কষ্টটা তিনি করেছেন সেটা কিন্তু আমার মনে হয় এর থেকে অনেক বেশি ছিল। আর এখন এটা যেটা হয়ে গেছে, মিডিয়াতে এক একটা হাওয়া আসে, যে কোনো আমরা যদি দেখি সোশ্যাল মিডিয়ায় বলুন একটা করে হাওয়া আসে, সেই হাওয়াটা কিন্তু চলে যায়, সেটা কিন্তু চিরকাল থাকে না। কাজে এই শুধু ইয়ে করার জন্য একটা ডিপ্রেশন, এবং উনি বলছিলেন যে এই সমস্ত যে হচ্ছে ট্রোলিংগুলো, এগুলো যতদিন না আরেকটা মৃত্যু ঘটছে ততদিন থামবে না, একদমই না। এগুলো কিছুদিন পরেই ডেফিনেটলি থেমে যাবে, এবং এগুলো নিয়ে সত্যি কথা মানে তার ছেলের মৃত্যু, এইটা তো কোনোদিনও মানে তাকে যে বলা হচ্ছে এই জিনিসটা, এটা তো কোনোদিনও হতে পারে না। হ্যাঁ, রিঙ্কু দেবী তার শোকটাকে ক্যামেরার সামনে দেখাননি, এটা তো অবশ্যই, কারণ এই যে আরেকটা জিনিস দেখুন, আমরা যদি দেখি রিঙ্কু দেবী তাহলে কতটা স্ট্রং, তিনি তার মানে শোকটাকে দুঃখটাকে, অবভিয়াসলি তার দুঃখ কষ্ট ডেফিনেটলি আছে, কারণ আমরা ছেলের মৃত্যুর পর দেখেছি তিনি গাড়িতে বসে যেমন ইন্টারভিউ দিচ্ছেন, ঠিক তেমনই কিন্তু কান্নাও আমরা দেখেছি তার। এটা কখনোই হতে পারে না, এটা তো ফুল গাছের মতো, একটা কি বলবো, একটা ফুল গাছকে ছোটবেলা থেকে বড় মানে ঠিকঠাকভাবে পরিচর্যা দিয়ে একটা ফুল হলো, ফল হলো, তারপরে হঠাৎ করে সেটা যদি মানে কিছু হয়ে যায় বা মরে যায়, স্বাভাবিক এটা খুব মায়ের দুঃখ হবে। এটাও তো সেরকম, একটা মা সে তার সন্তানকে হারিয়েছে, দুঃখ তার অবশ্যই আছে, কিন্তু তিনি এতটাই স্ট্রং যে তার ছেলের মৃত্যুর পর আমরা 8 দিনের মাথায় দেখেছিলাম তিনি ত্রিপুরা চলে গেছেন, সেটাও কিন্তু মিডিয়াতে এসেছিল, মিডিয়াতে মানে আসছে বলেই কিন্তু সেই জিনিসগুলো নিয়ে সমস্যা হচ্ছে। তারপরে তারা জামাই ষষ্ঠী যান, সেখানেও কিন্তু মিডিয়া থেকেই এসেছিল। তো এই জিনিসগুলো যাতে মিডিয়াতে না আসে, আমার মনে হয় সেই চেষ্টাটাই বোধহয় ওনার করা উচিত, যেহেতু ওনাকে নিয়ে এতটা ট্রোলিং হচ্ছে। এবং আরেকটা জিনিস অবশ্যই, সেটা হচ্ছে ইন্টারভিউ বা যে কোনো জিনিস মিডিয়ার সামনে কোনো কিছু বলার ব্যাপারে আমার যেটা মনে হয় ওনার একটু বোধহয় যত্নবান হওয়া উচিত, বা একটু কয়েকটা দিন অ্যাটলিস্ট মিডিয়াকে এড়িয়ে যাওয়াটা আমার মনে হয় অনেক বেটার। কারণ মানুষ কিন্তু যত এই ধরনের, উনি কালকে একরকম কিছু বললেন সেইটা নিয়ে পুরো চলবে, আবার কিছু একটা বলবেন সেইটা নিয়ে চলবে, তাই জন্য বেটার হচ্ছে পুরোপুরিভাবে মিডিয়াকে কিন্তু এড়িয়ে যাওয়া। এবং ওনার যে বক্তব্য বা ওনার কিছু, দেখুন ওনার যারা কাছের মানুষ রয়েছেন তারা তো অবশ্যই ওনাকে চেনেন, তাদের চোখে তো উনি যথেষ্টই মানে কি বলবো, তাদের চোখে ওনার যে চিত্র সেটা তো ভাবমূর্তি, ওটা তো কোনোদিন বদলাবে না। তাই লোকে কি বললো, লোকে কি ভাবলো, এটা 2 দিন হয়তো ভাববে, 3 দিনের দিন কিন্তু ভুলে যাবে। তবে হ্যাঁ, আমি মানে বিয়ের পর থেকে ওনার এই একটার পর একটা চলেই যাচ্ছে। সব থেকে যেটা হয়ে গেছে ওনার ছেলের মৃত্যু, তারপরে হয়ে গেল এই জিনিসটা, এবং এমনভাবে প্রকাশ পেল, সত্যি খুব নিন্দনীয় ব্যাপারটা। এটাকে হয়তো বলা সহজ, কিন্তু এটাকে হজম করা হয়তো অনেক কঠিন। কিন্তু যাই হোক, উনি যেটা বলেছেন, যে ব্লেমগুলো দিয়েছেন যে এই
মানে কি বলবো, এই জিনিসগুলোর জন্য তিনি ডিপ্রেশনে চলে যাচ্ছেন বা তার ছেলের মৃত্যু এই ট্রোলিংগুলোর জন্য হয়েছে, আমার যেটা মনে হয় এটা বোধহয় ঠিক নয়। কারণ উনি নিজের মুখে বলেছেন যে ওনার ছেলের মৃত্যু কিন্তু ছেলে 2 বছর ধরে নার্ভের ওষুধ খাচ্ছিল এবং ছেলে একা হয়ে গেছিল। তো সব কিছু মিলেমিশে শুধুমাত্র এই কারণটার জন্য ওনার ছেলের মৃত্যু ঘটেনি। এটা অবশ্যই একটু ভেবে, আমার মনে হয় যখন উনি মিডিয়াতে কথা বলছেন একটু ভেবে চিন্তে বলাটাই বোধহয় বেটার। তো যাই হোক বন্ধুরা, ভিডিওতে আমি আমার পয়েন্ট অফ ভিউ, আমার মতামত শেয়ার করেছি। আমি কালকে ওনার এই ইন্টারভিউটা আমি শুনেছি, যেটা উনি ফোনে বলেছিলেন সেই দাদার চ্যানেলে, এবং অনেকে বলছেন উনি না, কিন্তু না, ওটা রিঙ্কু দেবী ছিলেন। কারণ ওনার ওয়ে অফ টকিং, ওনার গলার আওয়াজ আমি অবশ্যই বুঝতে পেরেছি। এবং আসলে আমাদের সমাজটা বোধহয় যতই উন্নতি হোক আর যতই যাই হোক, এখনও সেই মানে কি বলবো, ভাবনাটা বোধহয় অতটা 5G হতে পারেনি, এটাই বলবো। ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করানো রইল। বাই।